প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি বললাম যে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানা। কি জানা? পজিশন অফ পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে বলে আসছি যে এই জিনিসটা ছাড়া একদমই চলবে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ। ধরো সিম্পল একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাটা করতে পারি। সিম্পল একটা সেন্টেন্সের মাধ্যমে ধরো এরকম একটা সেন্টেন্স থাকলো, ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি। এরকম লাইন আমরা অহরহ দেখে থাকি, প্রোভার্বগুলো আমরা পড়ে থাকি। এখন আমাকে বুঝতে হবে যে এই যে এখানে এখানে আমি কি বসাবো, এটাকেই আমি বলতেছি পজিশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখন আমি যদি দেখি এই যে গ্যাপটা, এই গ্যাপটায় আমি কি বসাবো তার আগে আমাকে বুঝতে হবে এখানে কি কি দেওয়া আছে। এখানে একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, রাইট? একটা ভার্ব দেওয়া আছে, ফাইনাইট ভার্ব, অ্যান্ড এরপরে কি আছে? একটা নাউন ফ্রেজ আছে, দ্য বেস্ট পলিসি। আমরা জানি দায়ের পরে কি হয়? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়। কি হয়? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কিন্তু তিনটা ফর্ম, তাই না? আমরা যদি চিন্তা করি, গুড, বেটার, বেস্ট, তাহলে প্রথম যেই কথাটা আমরা বলতেছি, গুডটাকে আমরা কি বলি? গুডটাকে আমরা বলে থাকি পজিটিভ, বেটারকে কম্পারেটিভ, বেস্টকে হচ্ছে সুপারলেটিভ। তাহলে দেখো, ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কি বসবে? এখানে বেসিকলি একটা নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। কেন? কারণ বাক্যের শুরুতে নাউন অথবা প্রোনাউন বসে থাকে, আমরা সবাই জানি। তাহলে এটাই হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখন আমি যদি না জানি যে বাক্যের শুরুতে কি বসবে, নাউন বসবে, তাহলে আমি তো এটাও অ্যান্সার দিতে পারি। কি দিতে পারি? আমি হয়তো তাড়াহুড়ায় কি অ্যান্সার করে দিতে পারি? আমি হয়তো তাড়াহুড়ায় অ্যান্সার করতে পারি হচ্ছে অনেস্ট। কি বলতে পারি? অনেস্ট। কিন্তু অনেস্টটা কি কারেক্ট অ্যান্সার হবে? না, কারণ অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অনেস্ট হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। সো অনেস্ট কিন্তু কখনোই কারেক্ট অ্যান্সার হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অর শুড বি অনেস্টি। তাহলে প্রথম যে কথাটা বললাম, পজিশন অফ পার্টস অফ স্পিচ, বোঝা গেছে? আমাকে বলো। যারা লাইভে আছো একটু খাতা কলম নাও হাতে। অবশ্যই আমরা স্লাইড দিয়ে দিব, কিন্তু একটু খাতা কলম নাও হাতে। এবং যারা রেকর্ডেড দেখবা তারাও খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করার চেষ্টা করবা, খুবই মনোযোগ দিয়ে। কারণ একটা ক্লাস যখন তুমি করবা এভাবে, তোমার অবস্থানটা তুমি চিন্তা করতে পারবা। তাহলে পজিশন অফ পার্টস অফ স্পিচের পরে যে 2 নম্বর জিনিসটা দরকার, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। কি বলেছি? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার মনে আছে কি না? দেখো, আমরা যখন উইথ ক্লুজ পড়েছিলাম, একটা কথা লেখা থাকতো যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ। কি লেখা থাকতো? মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ। ক্লাসগুলো যারা করনি অবশ্যই করবা, আবার করবা প্রয়োজনে, তাহলে বুঝতে পারবা। তাহলে এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা এইরকম। তার মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা একটা সেন্টেন্স লিখি এইরকম যে হি doesn't know the dash of learning English। ধরো এরকম একটা সেন্টেন্স আমাদের পরীক্ষায় আসলো, তাহলে আমরা কিভাবে এর উত্তর করব, তাই না? তাহলে কোয়েশ্চেনটা কিন্তু আমাদের চোখের সামনে আছে, এখন আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে প্রথম যেই জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা কি, যে এখানে ইংলিশ সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে, লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ তার মানে কি? যে ইংলিশ শেখার ব্যাপারটা সম্পর্কে বলা হচ্ছে। হি ডাজন্ট নো দ্য ড্যাশ অফ লার্নিং ইংলিশ। এখন বেসিকলি আমি পজিশন অফ পার্টস অফ স্পিচ যদি জানি, তাহলে অলরেডি আমি বুঝতে পারবো দা। দায়ের পরে কি বসবে? দা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলের পরে কি বসবে? নাউন বসবে। এটা আমি তোমাদেরকে বহুবার পড়িয়েছি যে আর্টিকেলের পরে একটা শব্দ যদি বসে সেটা কি হয়ে থাকে? সেটা নাউন হয়ে থাকে। তাহলে এটা গেল পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখন তুমি তো বুঝো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি? গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে এটা একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমাকে এটা মাথায় রাখতে হবে যে ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট শব্দটা একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই আমাকে এখন এটার কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। কিভাবে ইন্টারচেঞ্জ করব? ইম্পর্টেন্ট থেকে এটাকে যদি নাউন বানাতে হয়, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? ইম্পর্টেন্স লিখতে হবে। কি লিখতে হবে? ইম্পর্টেন্স। কারণ এই এ এন সিই শব্দের শেষে যদি থাকে
তাহলে সেগুলো কি হয়, নাউন হয়। তাহলে 100% অ্যান্সার কি হবে? এখন আমার মনে হয় না আর কাউকে বলতে হবে, সবাই বুঝতে পারছে যে দায়ের পরে নাউন হবে এবং এই নাউনটা হবে কি, ইম্পর্টেন্স। কি হবে? ইম্পর্টেন্স। সো এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? তাহলে পজিশন অফ পার্টস অফ স্পিচ আর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই দুইটা অলওয়েজ লাগবে। অ্যান্ড অফকোর্স টপিক ওয়াইজ ভোকাবুলারি, টপিক ওয়াইজ ভোকাবুলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি না, আমরা এটাকে ইগনোর করি। মোস্ট অফ দ্য টাইম আমরা এটাকে কি করি, ইগনোর করি। আমরা এই যে টপিক ওয়াইজ ভোকাবুলারি যে কত গুরুত্বপূর্ণ, দেখো এটা যদি আমি বুঝতে না পারতাম যে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে বলা হচ্ছে, আমি কি লিখতে পারতাম এখানে ইম্পর্টেন্স? কখনো আমার দ্বারা কি ইম্পর্টেন্স লিখা হতো? কখনোই হতো না। সো এই ব্যাপারগুলোকে তোমাদের একটু কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই প্রথম কোয়েশ্চেনটা, কুমিল্লা বোর্ডে 2023 সালে। লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার অফ পিপল, আর লার্জ নাম্বারের পরে প্লুরাল ফর্ম হয়। তাহলে লার্জ নাম্বার অফ পিপল লার্ন ইংলিশ ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। যখনই আমরা জুড়ে শব্দটা ব্যবহার করব, জুড়ে, আমি সেকেন্ড পেপার ব্যাচে প্রিপোজিশনের ক্লাস নিচ্ছিলাম, এই যে থ্রু দ্য জঙ্গল, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এগুলো কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি, প্রচুর ব্যবহার করি। তাহলে এইখানে আমরা কি ইউজ করব? দেখো দ্য ওয়ার্ল্ড, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা কি, এটা একটা নাউন ফ্রেজ। একটু আগেই বলেছি যে প্রিপোজিশনের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এগুলো বসে। তাহলে থ্রু আউট আমরা বলতে পারি, কি বলতে পারি আমরা? থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। অথবা ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা ওভারও বসাতে পারি। তাহলে দেখো একটা পার্টিকুলার জায়গায় আমরা কিন্তু একাধিক উত্তর লিখতে পারবো। আমি আবারও বলছি, উইদাউট ক্লুজে, তোমাদের অনেকের এই কোয়েশ্চেনটা থাকে যে ভাইয়া অথবা স্যার, আমরা কি উইদাউট ক্লুজে ফুললি নিজেদের মতো করে লিখতে পারবো? 100%, যতক্ষণ পর্যন্ত তোমার শব্দের অর্থ পুরো সেন্টেন্সের অর্থের পরিবর্তন করবে না, তোমার দেয়া শব্দের অর্থ পুরো সেন্টেন্সের অর্থের পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক আছো। ইভেন এখানে ইন দ্য ওয়ার্ল্ড বললেও কারেক্ট হতো, তবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বললে ইট সাউন্ডস গুড, ইট সাউন্ডস গুড। ওকে, ঠিক আছে। তাহলে সাম পিপল ইউজ ইট ড্যাশ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এরকম একটা জিনিস প্রিপোজিশনে এসেছিল। দেখো প্রত্যেকটা পড়া একটা আরেকটার সাথে কানেক্টেড। দেখো তোমাদের বোর্ড এক্সামে এবার একটা কোয়েশ্চেন এসেছিল, মিস্টার রেজা, কি এসেছিল? মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন দিস কোম্পানি। বলো কি উত্তর দেওয়া উচিত? তাহলে কেউ কিছু হিসেবে কাজ করে, কেউ কোনো একটা ব্যক্তি হিসেবে কোথাও কাজ করে। আমরা যখন এই কথাটা বলতেছি, তার মানে আমরা কি করতেছি? যে কাজ করে কিছু হিসেবে, কাজ করে কিছু হিসেবে। যখন আমরা এইভাবে বলতেছি, তার মানে হচ্ছে কি, অ্যাজ বসাবো আমরা। কি বসাবো আমরা? অ্যাজ বসাবো, ঠিক আছে? তাকাইছো, দেখছো? তাহলে মিস্টার রেজা ওয়ার্কস এজ এ ক্লার্ক ইন দিস কোম্পানি। ধরো এটা একটা কোম্পানি, এই কোম্পানিতে মিস্টার রেজা ক্লার্ক হিসেবে জয়েন করেছেন বা কাজ করছেন। তাহলে খেয়াল করো যে সাম পিপল ইউজ ইট ড্যাশ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার মানে 100% অ্যান্সারটা কি হবে? অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং এইটাও কিন্তু প্রিপোজিশন। তাহলে মজার ব্যাপারটা কি খেয়াল করো, মজার ব্যাপারটা কি খেয়াল করো, একটু খেয়াল করো। আউট অফ দ্য টপিক একটা কোয়েশ্চেন করবো, 100% বাবা, 100% খেয়া, 100% আউট অফ দ্য টপিক একটা কোয়েশ্চেন করো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা প্রথম দুইটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথম দুইটার ক্ষেত্রে কি দেখতে পেলাম? প্রথম দুইটার ক্ষেত্রে একটা ক্লাসিক জিনিস দেখতে পেলাম। সেটা কি? এই যে আমি তোমাদেরকে বারবার করে ফার্স্ট পেপার পড়ানোর সময় কি করি? আমি প্রত্যেকটা প্যাসেজ বারবার করে পড়াই না, বারবার করে তোমাদেরকে কি করাচ্ছি? লাইন বাই লাইন পড়ানোর ট্রাই করি। তাহলে এই যে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে, অথবা প্রোনাউন বসে, অথবা নাউন ফ্রেজ বসে। আমরা কিন্তু তাই দেখতে পেলাম, এবং উদাহরণ হিসেবে তুমি জাস্ট এটাই লিখতে পারো যে দেখো, থ্রু আউট, এই যে দেখো নাউন ফ্রেজ, দি ওয়ার্ল্ড, ঠিক আছে? একইভাবে দেখো অ্যাজ, খেয়াল করো, অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার মানে এইখানেও অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে তোমার যখন পরীক্ষাটা হবে, বা তুমি যখন এই কলেজের পরীক্ষাটা দিতে যাবা, সেই সময় এইরকম জিনিসই তুমি পাবা।
বলো, কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে এই রুলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? এই যে দেখো, প্রথম দুইটা জিনিসই কিন্তু এই রুলসের আন্ডারেই ছিল। প্রথম দুইটা জিনিসের এই রুলসের আন্ডারে ছিল। ঠিক আছে? ওকে ওকে, পারফেক্ট পারফেক্ট। তারপরে দেখো, তারপরে কি আছে, আমি তোমার প্রশ্নের উত্তরটা এটা শেষে দিব, এটা শেষ করা, এটা শেষ করে দিচ্ছি। ওকে, তারপরে বলেছে সাম পিপল টেক ইট, এটাকে গ্রহণ করে। টেক ইট মানে কি? গ্রহণ করা। টেক ইট মানে কি? টেক ইট মানে হচ্ছে গ্রহণ করা। সাম পিপল টেক ইট অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটু বোঝার চেষ্টা করো কি আছে, অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই জিনিসটাও পড়াতে পড়াতে আমরা কিন্তু মুখে ফেনা তুলে ফেলেছি। বারবার করে তোমাদেরকে বুঝিয়েছি, বলেছি যে দেখো, এই যে এ হচ্ছে আর্টিকেল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন। তাহলে আলটিমেটলি এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, এন্ড অ্যান্সারটা হবে কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কি হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেই ব্যবহার করি, কারণ আমাদের যে দপ্তরগুলো আছে, মানে আমাদের যে সরকারি দপ্তরগুলো, সেখানে কিন্তু বাংলা আগে ব্যবহার করা হয়। বাংলার পরে দ্বিতীয় ভাষা হিসেবে আমরা এই ইংরেজিকে ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি এখন বলি, রুলসের শিটে গিয়ে আমি যদি এখন বলি যে এই যে আমাদের চিরায়ত, আমাদের যে চিরায়ত এই যে রুলসটা, সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হইছে? আমাকে বলো, তাহলে আমরা কি পাইছি? হ্যাঁ, এই যে আমাদের আর্টিকেলটা এখানে এ, আর্টিকেলটা এখানে কি আছে? অ্যাজ এ, তারপরে এই হচ্ছে আমাদের সেকেন্ড যেটা ছিল গ্যাপে, আর এই হচ্ছে আমার নাউন ল্যাঙ্গুয়েজ। বলো, পারবা? পারবা? পারবা কিনা বলো? তাহলে এগুলো কঠিন কিছু না, আমাকে বুঝতে হবে, আমাকে ঘটনাটা বুঝতে হবে। ঠিক আছে? ওকে, তারপরে দেখো, তারপরে বলেছে যে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন। দেখো, এই যে ডিপেন্ড অন, এটা কিন্তু প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে কোনো না কোনো বোর্ডে আসে। ডিপেন্ডের পরে কি বসে? ডিপেন্ডের পরে অন অথবা আপন বসে। আমি বারবার বলি, একটা পার্টিকুলার টপিক তুমি যদি পড়তে থাকো, তাহলে সেই টপিকটা থেকে তুমি অনেক কিছু শিখে ফেলতে পারবে, অনেক গ্রামাটিক্যাল আইটেম তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে কি বলেছে? বলেছে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন। এখন আমি তোমাদেরকে সহজ একটা জিনিস বোঝাই। দেখো, পড়াশোনা অনেক সহজ যদি তুমি বুঝতে পারো। তুমি বলতে পারো, ভাই এটা তো অনেক সহজ লাগতেছে স্যার, এটা তো অনেক সহজ। না, ব্যাপারটা এরকম না। সবই সহজ, আবার সবই কঠিন, বুঝতে হবে। মেনি, আমি তোমাদেরকে বারবার পড়াইছি, এটাকে একটা ডিটারমিনার বলে। কি বলে? আমাকে বলো। এটাকে একটা ডিটারমিনার বলে, এবং ডিটারমিনারের পরে সাধারণত নাউন বসে থাকে, এবং ডিটারমিনার পরে কাউন্টেবল, আনকাউন্টেবল দুই টাইপের নাউনই বসে অ্যাকর্ডিং টু দ্য ডিটারমিনার। তাহলে ইন্টারন্যাশনাল কি? ইন্টারন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অবভিয়াসলি কি বসবে? অবভিয়াসলি এখানে নাউন বসবে। তাহলে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন ইংলিশ ফর ড্যাশ উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে একটু চিন্তা করো, একটু চিন্তা করো। দেখো, একটু চিন্তা করো, তুমি বাংলাটা চিন্তা করো, তাহলেই বুঝতে পারবা। তার মানে তুমি একটু চিন্তা করো ফ্রিল্যান্সিং এর কথা। তুমি চিন্তা করো কিসের কথা? তুমি চিন্তা করো ফ্রিল্যান্সিং এর কথা। ফ্রিল্যান্সিং এর কথা। তাহলে ফ্রিল্যান্সিং এ কি হয়? দেখো, ফ্রিল্যান্সিং এ কি হয়? অনেক দেশের কাজকর্মগুলো তারা কি করে? ডাইভার্ট করে। কি করে? তারা ডাইভার্ট করে আরেকটা দেশে। ফর এক্সাম্পল, আমাদের মতো দেশে যেখানে লেবার কস্ট অনেক কম অটোমেটিকলি, সো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা কম লেবার কস্টেই কাজগুলোকে করিয়ে দিতে পারি। এই জন্যই তো ফ্রিল্যান্সিং হয়, রাইট? তাহলে খেয়াল করো, বলেছে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ। আমরা জানি মেনি হচ্ছে এমন একটা ডিটারমিনার যার পরে কি বসে? প্লুরাল নাউন বসে। যার পরে কি বসে? প্লুরাল নাউন বসে। বারবার পড়িয়েছি না? আমি তোমার অ্যান্সারগুলো দিব, খেয়া আমি তোমার অ্যান্সারগুলো দিব, তুমি একটু ক্লাসে থাকো, আমি তোমার অ্যান্সারগুলো দিব, জাস্ট এটা শেষ করে নেই। তাহলে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ 100% এখানে প্লুরাল নাউন হবে। এখন তুমি চাইলে এখানে অফিসেস লিখতে পারো, অথবা তুমি চাইলে এখানে অর্গানাইজেশনস লিখতে পারো, ইটস আপ টু ইউ। তাহলে এটা অ্যান্সারটা কি লিখতে পারো তুমি? এটা অ্যান্সারটা ডি নাম্বার। ডি নাম্বারের অ্যান্সারটা কেউ কি দিবে? কেউ দিবে হচ্ছে অফিসেস, আবার কেউ দিবে কি? অর্গানাইজেশনস। কি দিবে? অর্গানাইজেশনস। এই হচ্ছে ঘটনাটা। কেন? কারণ মেনির পরে প্লুরাল নাউন বসে। তারা কি করে? নাও, তারা বর্তমানে ডিপেন্ড অন, যেহেতু অর্গানাইজেশনস হচ্ছে প্লুরাল, তাই এখানে ডিপেন্ড বসছে। তাহলে ডিপেন্ড অন মানে নির্ভর করা, ইংলিশ ফর ড্যাশ উইথ অফিসেস। বাবা,
আমি তোমাদেরকে কতবার বলেছি এই যে ফর শব্দটা এটা কি একটা প্রেপোজিশন, এটা একটা কি প্রেপোজিশন। আর আমি তোমাদেরকে বহুবার বলছি যে প্রিপোজিশনের পরে তোমরা চাইলে এই সিস্টেমটাও ইউজ করতে পারো, ভিআইএনজি। কার কার মনে আছে একটু কমেন্ট সেকশনে বলবো, কার কার মনে আছে এটা। তাহলে আমরা যদি দেখি, দেখো পড়াগুলো কত ইজি, আমরা চাইলে ভিআইএনজি বসাইতে পারি। তাহলে আলটিমেটলি কি করে অফিসেসগুলো, এই যে দেখো উইথ অফিসেস, তার মানে কি অফিসের সাথে যোগাযোগ করে না। যোগাযোগ করার ইংলিশটা কি? কমিউনিকেশন না? যোগাযোগের ইংলিশ কি? ইংরেজি শব্দটা কি? কমিউনিকেশন না? তাহলে টপিক ওয়াইজ ভোকাবুলারি যেটা বললাম একদম ক্লাসের শুরুতে, বোঝাটা জরুরি না? আমাকে বলো, বোঝাটা জরুরি কিনা? টপিক ওয়াইজ ভোকাবুলারি বোঝাটা কি জরুরি? 100% জরুরি, 100% জরুরি। কারণ টপিক ওয়াইজ ভোকাবুলারি যদি তুমি ভালো করে পড়ো তাহলে ইজিলি তুমি অনেক কিছু উত্তর করতে পারবে। তাহলে যোগাযোগের ইংলিশটা হচ্ছে কমিউনিকেশন। যেহেতু এখানে কমিউনিকেশন আমরা অ্যান্সার করতে পারবো না, অ্যান্সারটা কি হবে? কমিউনিকেটিং। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কমিউনিকেটিং। তাহলে আমরা অ্যান্সারটা কোথায় লিখবো? ধরো ই নাম্বার, তো আমরা এই অ্যান্সারটা এইখানে লিখলাম, কমিউনিকেটিং। কি হবে? কমিউনিকেটিং। তাহলে কমিউনিকেটিং উইথ অফিসেস, এই যে উইথ প্রিপোজিশন, অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তার মানে দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার রিফ্লেকশন পাচ্ছি। কি পাচ্ছি? রিফ্লেকশন পাচ্ছি। এখানে এখন আমরা কি রুল পেয়ে গেলাম? আমরা একটা রুল পেয়ে গেলাম হচ্ছে প্রিপোজিশন প্লাস কি? ভিআইএনজি। এই ভিআইএনজিটাকে মূলত কি বলা হয়? জেরান বলা হয়। কি বলা হয়? জেরান বলা হয়। তাহলে আমরা কি পেলাম? এই যে ফরের পরে আমরা পেলাম হচ্ছে কমিউনিকেটিং। কি পেলাম? কমিউনিকেটিং। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা জানি কমিউনিকেশন হচ্ছে নাউন, কমিউনিকেশন হচ্ছে একটা নাউন এবং এটার ভার্ব ফর্ম হচ্ছে কমিউনিকেট। এটার ভার্ব ফর্ম কি? কমিউনিকেট। বলো বুঝতে পারছো সবাই? পড়াশোনাটা অত্যন্ত মজার, পড়াশোনাটা অত্যন্ত মানে কি বলবো, চিন্তাধারা পরিবর্তন করতে পারে তোমার। শুধুমাত্র চিন্তার প্রতিফলন ঘটানোটা তোমার জন্য জরুরি। তাহলে দেখো এখানে আরো একটা জিনিস ছিল কি? আরেকটা জিনিস ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউনের যে ব্যবহারটা। এই যে দেখো যে মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ, তাহলে এইটাকে আমরা কি বলবো? আমি ছোট্ট করে উপরে লিখে দিচ্ছি, একটু লিখে নাও, একটু লিখে নাও। আমরা এইভাবে পড়তাম যে মেনি প্লাস কাউন্টেবল নাউন। আমিও তোমাদের বহু ক্লাসে বলেছি এই কথাটা, মেনি প্লাস কাউন্টেবল নাউন এবং মাচ প্লাস আনকাউন্টেবল নাউন, মাচ প্লাস আনকাউন্টেবল নাউন। এবং আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি এটা কোনো বাংলা পড়া না। এখানে আমরা বলেছি যে মেনির পরে কি বসে? প্লুরাল আর সিঙ্গুলার, তাই কাউন্টেবল নাউন। আর মাছের পরে বসে কি? যেগুলো পরিমাণ নির্দেশ করে, তাই সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমাদের একটা কোয়েশ্চেন ছিল, একটা না একাধিক কোয়েশ্চেন, যে আর ইউ স্ট্রং এনাফ টু হোল্ড ইট অর ক্যারি ইট? ক্যারি হবে কিনা, হোল্ড হবে কিনা? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো খেয়া, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। খেয়াল করো খেয়া, তুমি বলেছো আর ইউ স্ট্রং এনাফ। খেয়াল করো, আর ইউ স্ট্রং এনাফ টু হোল্ড নাকি ক্যারি, তাই না? তোমার প্রশ্ন হচ্ছে এইটা। সো বেসিকলি আমার কথা হচ্ছে দুইটাই কারেক্ট অ্যান্সার। খেয়া তোমাকে বলছি এবং সবাইকে, সেটা হচ্ছে হোল্ডও কারেক্ট অ্যান্সার, ক্যারিও কারেক্ট অ্যান্সার। বুঝো কিভাবে? আমরা এই ধরনের, এই যে স্ট্রং হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ, এনাফ হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। আমি পড়িয়েছি এগুলো তোমাদেরকে, এগুলো আমি তোমাদেরকে বহু আগে পড়িয়ে ফেলেছি, মনে আছে আই হোপ সো, তাই না? আমরা একটা সেন্টেন্স খুব 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 করে পড়তাম, সেই সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম capable enough। এই capable হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। I am capable enough to solve this। এটা সলভ করার জন্য আমি যথেষ্ট কি? capable। সো তুমি বলতেছো আর ইউ স্ট্রং এনাফ টু হোল্ড অর ক্যারি দিস? দুইটাই হইতে পারে। ধরো শক্তিশালী কিছু একটা ধরলাম, এটা অনেক অনেক ভারী কিছু, তো এটাকে আমি হোল্ড করে রাখছি, হোল্ড করে আমি দাঁড়ায় আছি, দ্যাটস ইট। তাহলে আমি স্ট্রং এনাফ টু হোল্ড দিস। আবার ধরো আমি কোনো কিছুকে ক্যারি করে নিয়ে যাচ্ছি, সো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন, এন্টায়ারলি ডিপেন্ডস অন সিচুয়েশন। আর কোয়েশ্চেন ছিল যে রিসিভের অ্যান্টোনিম কি রিজেক্ট হতে পারে কিনা? রিসিভের অ্যান্টোনিম কি রিজেক্ট হতে পারে?
জবের সিনোনিম কি ক্যারিয়ার হতে পারে কিনা। খুব সুন্দর দুইটা কোয়েশ্চেন করেছো যে রিসিভ আর জব এই দুইটার ভিতরে আমরা অ্যান্টোনিমের কথা বলতেছি, তাই না? এখন বেসিকলি রিসিভের অ্যান্টোনিমগুলো কি হয় আমাকে বলো, সবচেয়ে কমন যেটা রিসিভ গিভ। রিসিভ মানে কি গ্রহণ করা, গিভ মানে প্রদান করা। রিসিভ মানে গ্রহণ করা, তাই না? আর গিভ মানে হচ্ছে কি প্রদান করা। তাহলে এখন তুমি বলতেছো রিজেক্ট হয় কিনা। এখন রিজেক্টটা কখন হয় কথাটা বুঝতে হবে। রিজেক্টটা কখন হয়? রিজেক্ট মানে তুমি কোনো কিছুকে রিসিভ করতে অস্বীকৃতি জানাচ্ছ, কথাটা বুঝছো? তুমি যখন কোনো কিছুকে রিসিভ করতে অস্বীকৃতি জানাচ্ছ সেটাকেই বলা হয় রিজেক্ট। তাহলে একটু চিন্তা করো যে এটা আসলেই অ্যান্টোনিম হতে পারে কিনা। সো রিসিভের বেস্ট অ্যান্টোনিম অবভিয়াসলি গিভই হবে। রিজেক্টটা না ইউজ করাই বেটার, কারণ রিজেক্ট তো আমরা তখন করি যখন আমরা কোনো কিছুকে রিসিভ করতে চাই না। ওকে, আচ্ছা, জবের সিনোনিম কি ক্যারিয়ার হতে পারে কিনা, এটা একটা ডাউটফুল ব্যাপার। জব ক্যারিয়ার এগুলো প্রায় একই জিনিস দিন শেষে আমরা মনে করি, কারণ যার জব আছে তার ক্যারিয়ার আছে, এই জন্য আমরা বলি যে জব ক্যারিয়ার এগুলো হচ্ছে একদম যদি এমন কোনো অপশন না থাকে এমসিকিউতে যে তুমি জবের সিনোনিম খুঁজতেছো বাট আলটিমেটলি ওয়ার্ক পাচ্ছ না, তখন তুমি কি করতে পারো, তখন তুমি ক্যারিয়ার বা এই টাইপের ওয়ার্ডগুলোকে চুজ করতে পারো। তবে না যদি থাকে তো ভালো, আর যদি থাকে কিন্তু সেখানে ওয়ার্কও থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ার্কটাকে চুজ করাটাই বেটার হবে। আই হোপ খেয়া তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো একটা জিনিস তুমি তুলে ধরছো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এনাফ হচ্ছে একটা ডিটারমিনার বেসিকলি, কিন্তু যখন অ্যাডজেক্টিভের পরে বসে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আর বেসিকলি এনাফটা মূলত নাউনের আগে বসে। যেমন আমি বললাম ধরো আমার কাছে টাকা পয়সা নেই, তাহলে আমি বললাম আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, তার মানে আমার কাছে কি নেই, আমার কাছে যথেষ্ট টাকা পয়সা নেই। তাই এনাফটা তখন একটা ডিটারমিনার, অ্যান্ড মানিটা হচ্ছে কি আলটিমেটলি নাউন। পারবা না সবাই বলো তো, পারবা না এই জিনিসগুলোকে মনে রাখতে পারবা? মনে রাখতে পারবা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবং দেখো আমরা যখন লিখলাম মেনি অর্গানাইজেশনস, খেয়াল করো মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, তাহলে বুঝতে হবে যে মেনির পরে সবসময় কি বসে, মেনির পরে সবসময় কাউন্টেবল নাউন বসে। কি বসে? কাউন্টেবল নাউন বসে, কাউন্টেবল নাউন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো কোয়েশ্চেনে। তারপরে অংশ ছিল দেই অফার। এই দেইটা কারা বলো, এই দেইটা কারা? এই দেইটা হচ্ছে মূলত অফিসেস গুলো। ওই যে আমি বললাম একটু আগে ফ্রিল্যান্সিং করি আমরা, ফ্রিল্যান্সিং করি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু কনসেন্ট্রেট করো, হ্যাঁ, লেটস কনসেন্ট্রেট অন স্টাডি। ওকে, তাহলে দে অফার এমপ্লয়মেন্ট, তারা কি করে, তারা কাজ খুঁজে দেয়। তাহলে আমি বলি শোনো, এই যে একটু আগে আমাদেরকে জিজ্ঞাসা করলো খেয়া যে জবের সিনোনিম ক্যারিয়ার দিব কিনা, আমি বলবো জবের সিনোনিম এমপ্লয়মেন্ট হতে পারে। খেয়া তুমি কি বুঝতে পারছো বলো আমাকে? আমি সবসময় বলছি যে তুমি দেখো সিনোনিম অ্যান্টোনিম আমাদের আসবে, 14টা অ্যান্সার করতে হবে 7 নাম্বার সেকেন্ড পেপারে। সো এই যে দেখো জবের সিনোনিম হচ্ছে কি এমপ্লয়মেন্ট, এটাও তুমি দিতে পারো। তাহলে দে অফার এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট একটা নাউন। তাহলে দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল ড্যাশ অ্যাডিকুয়েট নলেজ অফ ইংলিশ। খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো কি দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল ড্যাশ অ্যাডিকুয়েট নলেজ। বাবা আমি বারবার একটা কথা বলতেছি, বারবার, যে খেয়াল করবা অ্যাডিকুয়েট শব্দটা কি, অ্যাডিকুয়েট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নলেজ শব্দটা কি, নলেজ শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এই যে দেখো এই যে জিনিসটা বারবার বলতেছি কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা এটা বলতেছি। আবার আমরা বলতেছি প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা বুঝি তাহলে অ্যান্সার করা কোনো কঠিন কিছু আমাকে বলো। আমার মনে হয় আমরা প্রিপোজিশন চুজ করব। কেন? কারণ দেখো পিপলের পর আমরা আর্টিকেল আর কি ইউজ করব, পিপল অ্যান্ড অ্যাডিকুয়েট নলেজ, এ অ্যাডিকুয়েট নলেজ হবে না। তাহলে পিপল উইথ অ্যাডিকুয়েট নলেজ, মানে যথেষ্ট পরিমাণ যাদের জ্ঞান আছে, উইথ অ্যাডিকুয়েট নলেজ। তার অ্যান্সারটা কি হবে? উইথ হবে। এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো চিন্তার ব্যাপার, আমি বারবার বলতেছি। তাহলে কি বলছে? দে অফার এমপ্লয়মেন্ট, তারা কি করে, তারা কাজ অফার করে, যে আপনি কাজ করবেন কিনা বা আপনি কাজ করবেন কিনা আপনারা। দে অফার এমপ্লয়মেন্ট স্পেশালি টু পিপল উইথ অ্যাডিকুয়েট নলেজ, অর্থাৎ যাদের যথেষ্ট পরিমাণে কি আছে, যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে অফ ইংলিশ। তার মানে ইংলিশ জানাশোনা লোকদেরকে তারা কি করে, চাকরি অফার করে।
দ্য অ্যাডভার্টাইজমেন্টস, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে কি ওই যে অ্যাডগুলো। তাহলে দেখো এই যে তোমার আর্টিকেল, এই যে তোমার নাউন, তাহলে দিন শেষে তুমি এগুলোই ঘুরে ফিরে পাচ্ছ আর কিচ্ছু না। কিন্তু এই যে তোমার আর্টিকেল, এই যে তোমার নাউন, তাহলে দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ ড্যাশ ইন ইংলিশ। তাহলে এটা আমি একটু আলাদা একটা, এটা আমি আলাদা একটা ইয়েতে নেই, হ্যাঁ, এটা একটা আলাদা আলাদা একটা পেজে নেই। খুব ইম্পর্টেন্ট লাইনটা, খুব ইম্পর্টেন্ট। দি অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ বলছে, তাই না? ড্যাশ ইন মেনি ডেইলিজ ড্যাশ ইন ইংলিশ। খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ ড্যাশ ইন ইংলিশ। দেখো বুঝতে হবে, এটা হচ্ছে পিওর অ্যাডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন। অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোয়েশ্চেন থাকবে, অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোয়েশ্চেন থাকবে। তাহলে আমাকে আগে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে এইটা হচ্ছে আমার কি ফ্র্যাগমেন্টের, মানে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা একটা ফ্র্যাগমেন্ট বা একটা অংশ। দ্য অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ ইন মেনি ডেইলিজ, এই পুরোটাই কিন্তু সাবজেক্টের অংশ, এই টোটাল অংশটা হচ্ছে সাবজেক্টের অংশ। তাহলে আমাকে এখানে বুঝতে হবে অ্যাডভার্টাইজমেন্টসগুলো কিছু একটা হয়। আমি তোমাদেরকে বলতাম অ্যাডজেক্টিভের দুইটা ফর্ম আছে, বারবার বলতাম, একটা হচ্ছে ইডি যুক্ত আর একটা হচ্ছে কি আইএনজি যুক্ত। এই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের খেলাটা। তাহলে দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় কি করা হয়, ছাপানো হয়। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কি করা হয়, ছাপানো হয়। ছাপানো ইংলিশ কি, ইংলিশ হচ্ছে পাবলিশ। খেয়াল করো, পাবলিশ, প্লিজ বোঝার চেষ্টা করো। পাবলিশ, পাবলিশ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? আবার পাবলিশের একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে যেটাকে আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাবলিশড। এটা হচ্ছে কি V3। এখন আমরা কি পড়েছিলাম, নন ফাইনাইট ভার্ব পড়েছিলাম না? দেখো দেখো প্রতিটা জিনিস আমি বলি মনোযোগ দিয়ে দেখো। আমি বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বগুলো তখনই বসে যখন সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব বসে যায়। তাহলে নন ফাইনাইট কারা আছে, আইতে ইনফিনিটিভ, জিতে জেরান, পিতে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আইতে ইনফিনিটিভ, জিতে জেরান, পিতে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিজ ড্যাশ ইন ইংলিশ, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব বসবে। এখানে কি বসবে, এখানে ফাইনাইট ভার্ব বসবে। এখানে কি বসবে, এখানে ফাইনাইট ভার্ব বসবে। কিভাবে বুঝলাম, কারণ আমি যদি ধরে নাও এক মুহূর্তের জন্য এই অংশটা নাই, এই অংশটা নাই, আমি এই পাশ থেকে দেখাই, এই অংশটা নাই, ধরো দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন ইংলিশ, তুমি অ্যান্সার দিতে পারতা না? অ্যাডভার্টাইজমেন্টসটা কি এখানে প্লুরাল না? আমাকে বলো, এটা এখানে কি প্লুরাল না? এটা এখানে প্লুরাল, তাহলে এটা এখানে যেহেতু প্লুরাল, তাহলে আমি এখানে কি লিখতাম, আর লিখতাম না? বলো, এখানে আর লিখতাম না? দ্য অ্যাডভার্টাইজমেন্টস আর ইন ইংলিশ লিখতাম কিনা বলো, চিন্তা করো, চিন্তা করো। তাহলে দ্য অ্যাডভার্টাইজমেন্টস, এখানে আমাকে অবশ্যই কি করতে হবে, এখানে অবশ্যই আমাকে এই নন ফাইনাইট ভার্ব স্টাইলের অংশটাকে বসাতে হবে। সো দ্য অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্সার হবে কি পাবলিশড। বলো এবার বুঝছো, এবার বুঝছো কেন এই সেন্টেন্সগুলো এভাবে লেখে? এরকম আরো একটা কমন সেন্টেন্স আছে, আমি বলতেছি খেয়াল করো, আরো একটা কমন সেন্টেন্স আছে, এটাও পরীক্ষায় আসে। আ স্টুডেন্ট, খেয়াল করো এরকম ছিল লাইনটা, আ স্টুডেন্ট ড্যাশ টু গো অ্যাব্রোড, ড্যাশ টু গো অ্যাব্রোড needs to attend একটু দেখো এই লাইনটা, একটু দেখো সবাই, সবাই একটু বোঝার চেষ্টা করো।
ওকে, খেয়াল করো তাহলে কি বললাম, তাহলে বললাম এই যে দেখো a student dash to go abroad needs to attend, তাহলে এই যে needs এইটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এইটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। যদি এখানে স্ট্রাকচারটা এমন থাকতো স্টুডেন্ট হু, তার মানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার থাকতো, স্টুডেন্ট হু ড্যাশ টু গো অ্যাব্রোড, তখন আমি উত্তরটা কি দিতে পারতাম বলো তো? তখন আমি উত্তরটা দিতে পারতাম এইরকম, হু উইশেস, এরকম দিতে পারতাম, বা হু ইজ উইশিং। ইয়েস। ওয়েব অ্যাপে কিভাবে জয়েন করবা? ওয়েব অ্যাপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট হু উইশেস টু গো অ্যাব্রোড, যদি হু থাকতো, এখন যেহেতু এখানে হু নেই, অলরেডি একটা ফাইনাইট ভার্ব বসে পড়ছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানেও একটা নন ফাইনাইট ভার্ব বসাইতে হবে। তাহলে আইজিপি ইনফিনিটিভ, জেরান, প্রেজেন্ট এন্ড পাস্ট পার্টিসিপল, এর মধ্যে একটা বসবে। তো এখানে অ্যান্সারটা কি হয়ে যেত? অটোমেটিকলি অ্যান্সারটা হয়ে যেত উইশিং। অ্যান্সারটা কি হইতো? অ্যান্সারটা হয়ে যেত উইশিং। আ স্টুডেন্ট উইশিং টু গো অ্যাব্রোড needs to attend something, attend some exams। ঠিক আছে, আমরা কি লিখলাম? আমরা কি লিখতে পারতাম? needs to attend some exams। ধরো আমি এখানে এই যে লিখে দিলাম some exams। তাহলে বুঝতে পারছো বলো? তাহলে এই ধরনের ক্যাটাগরির কোয়েশ্চেন আসতেছে, কিন্তু এটা 23 সালের বোর্ড কোয়েশ্চেন, 24 সালের গুলো করাবো, 24 সালেও এই টাইপের জিনিসই আসছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি তোমাকে বেসিকটা ধরতে হবে। আর এই বেসিকটা তুমি তখনই ধরতে পারবা যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবা। এই জন্য প্র্যাকটিসের সময় ভাই লাইন বাই লাইন এই ব্যাপারগুলো বুঝাই। তাহলে এখন বুঝতে পারছো উত্তর কি হবে? দ্য অ্যাডভার্টাইজমেন্টস, এই যে দেখো পাবলিশড, দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন মেনি ডেইলিজ, দেখো এই যে মেনি, মেনির পরে কি আছে? প্লুরাল নাউন। মেনির পরে কি আছে? প্লুরাল নাউন। পাবলিশড ইন মেনি ডেইলিজ আর ইন ইংলিশ, এখানে অ্যাকচুয়ালি কি হবে উত্তরটা? এখানে উত্তরটা হবে আর। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে আর। এই আরটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ইট উড নট বি, কি বলেছে? সো ইট উড নট বি ড্যাশ টু নেগলেক্ট দিস ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে শেষ লাইনটাও ব্যাখ্যা করা দরকার, শেষ লাইনটাও ব্যাখ্যা করে দেই ভাইয়া, ভাইয়া শেষ লাইনটাও ব্যাখ্যা করে দেই। তার মানে কি বলেছে? সো ইট উড নট বি ড্যাশ টু neglect this dash language। খুবই ইম্পর্টেন্ট, দেখো যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ হচ্ছে। দেখো আমি তোমাদেরকে বারবার যখন সিন প্যাসেজ পড়াইছি, আমি তোমাদেরকে বলছি বি, এই জিনিসটা বুঝো। তাহলে উড হচ্ছে কি? মোডাল ভার্ব। উড হচ্ছে কি ভার্ব? মোডাল ভার্ব। এটা আজকের প্রিপোজিশনের ক্লাসেও পড়িয়েছি, সেকেন্ড পেপার ব্যাচে, সেকেন্ড পেপার ব্যাচে পড়িয়েছি। এই নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা কি? অ্যাডভার্ব। এবং এই বিটা হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বা মেইন ভার্ব। বেস ফর্ম বললে আসলে একটু অকওয়ার্ড লাগে, আমরা এটাকে মেইন ভার্বই বলবো। কি বলবো? মেইন ভার্ব, রাইট? আচ্ছা, এখন বিয়ের ব্যাপারটা দুই রকম। বিয়ের পরে দুইটা জিনিস বসে, অর্থাৎ বিয়ের পরে তুমি ইদার V3 বসাবা, অথবা বিয়ের পরে তুমি কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাবা। কি বলছি বলো? বিয়ের পরে V3 বসাবা অথবা অ্যাডজেক্টিভ বসাবা, রাইট? V3 কখন বসে? V3 বসে হচ্ছে প্যাসিভ মোডে। কোন মোডে? প্যাসিভ মোডে। যেমন আমি বললাম যে ইট ক্যান নট বি ড্যাশ, তখন তুমি জানো যে আমরা কি বলতে চাই? আমরা বলতে চাচ্ছি এটাকে পরিবর্তন করা সম্ভব না, এটাকে আর পরিবর্তন করা সম্ভব না। ইট ক্যান নট বি হোয়াট? ইট ক্যান নট বি চেঞ্জড। কি হবে উত্তরটা? চেঞ্জড হবে। তাহলে খেয়াল করো, সো ইট উড নট বি, এখানে কি V3 বসবে? এখানে কি কোনো প্যাসিভ মুড দেখতে পাচ্ছ? কি মনে হয় প্যাসিভ মুড আছে? প্যাসিভ মুড হইতে হলে কি লাগতো? খেয়াল করো, এই ইটের পরে যে আমরা ক্যান নট বসাইছি না, এরপর আমরা সরাসরি বি বসাইছি, তাই না? রাইট? ইট ক্যান নট বি ড্যাশ। তো আমরা চিন্তা করি যে ইট উড নট বি ড্যাশ টু নেগলেক্ট দিস, তার মানে এখানে এমন কোনো প্যাটার্ন পাচ্ছি না যে প্যাটার্নটা আমাকে প্যাসিভ মুডকে ইন্ডিকেট করতে পারে। ইট ক্যান নট বি চেঞ্জড বাই হিম, আমরা চাইলে কিন্তু এটাও চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, বাট এখানে কিরকম কল্পনা করা যায়? ইট উড নট বি সামথিং টু নেগলেক্ট দিস বাই হিম, নো। তাহলে এখানে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা বলি না যে এটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না।
এটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না এই জিনিসটাকে রিজেক্ট করা, তাই না? আমরা বলি না যে দেখ তুই একটা কাজ পাইছিস, এই জিনিসটাকে রিজেক্ট করিস না, ইট উড নট বি ওয়াইজ, ইট ওন্ট বি ওয়াইজ। তাহলে এইখানে আমরা ওয়াইজ নামক শব্দটা বসাবো, আর এই ওয়াইজই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি, এই ওয়াইজই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে ইট উড নট বি ওয়াইজ, এটা জ্ঞানীর কাজ হবে না। ইট উড নট বি ওয়াইজ টু নেগলেক্ট। তাহলে টু নেগলেক্ট, তাহলে এই যে টু নেগলেক্ট, এটা হচ্ছে আমার কি ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। ইট উড নট বি ওয়াইজ টু নেগলেক্ট দিস ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন দেখো এখানে দিস হচ্ছে কি ডিটারমিনার, আলটিমেটলি আমরা অ্যাডজেক্টিভই ধরতে পারি, কারণ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হিসেবে ধরতে পারি, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, যেহেতু এটা একটা নাউন। তাহলে 100% এটাকে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার ধরো, অ্যান্সার দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। তারপরে তোমার কাছে যদি শব্দের আধিক্য থাকে তুমি উত্তর করতে পারবা, তোমার কাছে শব্দের আধিক্য নাই তাহলে তুমি কখনোই উত্তর করতে পারবা না, 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 না। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে কি পড়ছি একটু আগে, সবার আগে পড়ছিলাম না, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, একটা প্যারাগ্রাফও আছে আমাদের। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলতেছি, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইম্পর্টেন্ট বলতেছি, অথবা ফরেইনও বলতে পারি। অ্যাডজেক্টিভ হিসেবে ইম্পর্টেন্টও বসতে পারে, ফরেইনও হতে পারে। কি হতে পারে? ফরেইনও ল্যাঙ্গুয়েজ হতে পারে। এদিকে ওয়াইজও হতে পারে, লজিক্যালও হতে পারে। কি হতে পারে? লজিক্যাল। এইটাও কিন্তু অ্যাডজেক্টিভ, লজিক্যালও অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে এল থাকলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। কোনো শব্দের শেষে যদি এল থাকে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। সো এই যে প্রসেসগুলো, একটা নর্মাল কি করলাম, একটা নর্মাল কোয়েশ্চেন সলভ করলাম, কিন্তু একটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আমরা কতগুলো ক্যাটাগরি দেখলাম। বুঝতে পারছো? এইভাবে পড়াশোনা করতে হবে তুমি যদি ভালো করতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল, ইফ ইউ ওয়ান্ট টু cut a good figure in the examination, you need to understand the process. Process is very important, I must say. Process is very important. যে যত ভালো প্রসেস মেনটেন করতে পারে সে তত ভালো করতে পারবে। আমি ওয়েব অ্যাপে আমার এই উইদাউট ক্লুজের একটা ক্লাস দিয়ে দিব, লম্বা ক্লাস, একটা বড় ক্লাস। এটা আমি ফেসবুকে আপলোড করছি না, এটা আমি ওয়েব অ্যাপে দিয়ে দিচ্ছি। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ওয়েব অ্যাপ থেকে সেই ক্লাসটা অবশ্যই করবা। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ওয়েব অ্যাপ থেকে সেই ক্লাসটা অবশ্যই করবা। ওটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, ওইটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে ইনশাআল্লাহ। সো প্লিজ ডোন্ট মিস আউট। তাহলে এখানে কি হতে পারে? এখানে আমরা ওয়াইজ দিতে পারি ফার্স্ট অফ অল, অ্যান্ড আলটিমেটলি এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা দিতে পারি ইম্পর্ট্যান্ট। কি দিতে পারি? ইম্পর্ট্যান্ট অথবা ফরেইন ল্যাঙ্গুয়েজ। ফরেইন তুমি যদি লিখতে চাও ফরেইনটাও তুমি দিতে পারো। ঠিক আছে? ফরেইন দিতে পারো, অ্যান্ড অফকোর্স ওয়াইজের পরে এখানে লজিক্যাল তুমি ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? লজিক্যাল শব্দটাকে ইউজ করতে পারো। বলো, বুঝতে পারছো? কনসাস, কি বলেছ? কনসাস, আর হচ্ছে অ্যাওয়ারনেস। আমি অ্যাওয়ারনেসটা লিখবো না, আমি অ্যাওয়ারনেসটা পাশে লিখবো। আমি এখানে লিখবো কনসাসনেস, আমি এখানে লিখব অ্যাওয়ারনেস। দেখো তো তৃপ্তি কোনো মিল বা অমিল খুঁজে পাও কিনা, মিলটা কি আর অমিলটা কি বোঝার চেষ্টা করি তৃপ্তি। কনসাস আর অ্যাওয়্যার এই দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুইটাই কি? অ্যাডজেক্টিভ। এবং এই দুইটার পরেই প্রিপোজিশন হিসেবে কি বসে জানো? এই দুইটার পরেই প্রিপোজিশন হিসেবে বসে হচ্ছে অফ। কি বসে? প্রিপোজিশন হিসেবে অফ বসে, অফ, অফ বসে প্রিপোজিশন হিসেবে। আর এই যে দুইটা শব্দ কনসাসনেস আর অ্যাওয়ারনেস, এই দুইটা হচ্ছে নাউন। কারণ আমরা জানি যদি শব্দের শেষে NESS থাকে সেগুলো নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে খেয়াল করো, খেয়াল করো, আমরা বললাম যে ড্যাশ ইজ নেসেসারি, খেয়াল করো, ড্যাশ ইজ নেসেসারি টু remain safe in this country। তাহলে এই দেশে সেফ থাকার জন্য আমাদের কিছু একটা জরুরি, যেটা আমি একদম ক্লাসের শুরুতে বলেছি। তুমি যদি শুরুতে থেকে থাকো ক্লাসে তাহলে তুমি বুঝবা, এটাকে বলা হয় পজিশন অফ পার্টস অফ স্পিচ। দেখো এই কোয়েশ্চেনটায় এখানে ইজ আছে, এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে নেসেসারি একটা অ্যাডজেক্টিভ, টু রিমেইন এটা একটা ইনফিনিটিভ,
সেফ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইন দিস কান্ট্রি একটা ফ্রেজ। তার মানে এখানে 100% কি বসবে? NOUN, তার মানে কি? নাউন। তাহলে কি নাউন বসাবা এখানে? এখান থেকে কনসাস অ্যাওয়্যার তো অ্যাডজেক্টিভ, বসাতে পারবা না। কি বসাইতে হবে? কনসাসনেস অথবা অ্যাওয়ারনেস। তার মানে অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু রিমেইন সেফ ইন দিস কান্ট্রি। আবার আমি বললাম আই অ্যাম অ্যাওয়্যার ড্যাশ মাই ডিউটিস। ধরো তোমার স্যার তোমাকে ধরছে, তুমি একটা অফিসে চাকরি করো, যাই আপনার কি কাজকর্মের কি অবস্থা, তখন তুমি বলবা যে আই এম অ্যাওয়্যার অফ মাই ডিউটিস। তাহলে অ্যান্সারটা কি হবে? এই যে অ্যাওয়্যার অফ, তার মানে কি? এর মানে হচ্ছে সচেতন। তার মানে হচ্ছে এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সচেতন, আর এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সচেতনতা। বুঝতে পারছো? তোমার একটা ছোট্ট জিনিস বলতে গিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ে ফেলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আরেকটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে এই যে দেখো শুরু করেছিলাম সেফ দিয়ে, তাহলে সেফ হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করো, কি তৈরি হবে? সেফলি। তার মানে এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। আবার সেফটি শব্দটা হচ্ছে একটা নাউন, অ্যান্ড অটোমেটিকলি সেফ শব্দটা হচ্ছে ভার্ব। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারো। বলো বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানাও বুঝতে পেরেছো কি বুঝো নাই। সো দিন শেষে এই যে ব্যাপারগুলো, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা, ঠিক আছে? ওকে ওকে। এখন দুইটা জিনিস আমরা একটু চিন্তা করি, যদি গভীরভাবে এই দুইটা শব্দকে আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা এদের পার্থক্য পাবো, এদের অর্থের মধ্যে কিছুটা পার্থক্য পাবো। হয়তো কনসাসনেস এক ধরনের অর্থ দিবে, অ্যাওয়ারনেস আর একটু ভিন্ন ধরনের অর্থ দিবে, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে? আর কিছুই না। ওকে, আই এম অ্যাওয়্যার টুয়ার্ডস মাই ডিউটিস, না, অ্যাওয়্যারের পরে অফই হবে, টুয়ার্ডস হবে না। খেয়া, অ্যাওয়্যারের পরে অফই হবে, টুয়ার্ডস হবে না। অ্যাওয়্যারের পরে অফই হবে, টুয়ার্ডস কিন্তু হবে না। ঠিক আছে? অ্যাওয়্যারের পরে অফই হবে, টুয়ার্ডস হবে না। মনে থাকবে কথাটা? ওকে। সো ব্যাপারটা হচ্ছে অ্যাওয়ারনেসটা হচ্ছে কি? নলেজ থাকা। সহজ করে দিই, আরো একদম শেষ করে দিই। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি? তোমার কাছে একটা নলেজ আছে। কি আছে? তোমার কাছে একটা নলেজ আছে, রাইট? অ্যাওয়ারনেস হচ্ছে কি? তোমার কাছে একটা নলেজ আছে এবং তুমি আলটিমেটলি অ্যাওয়্যার। আর কনসাসনেস হচ্ছে কি? কনসাসনেস হচ্ছে তুমি অলরেডি অ্যাওয়্যার, অলরেডি অ্যাওয়্যার। অ্যাওয়ারনেসটা হচ্ছে নলেজ রিলেটেড, আর কনসাসনেসটা হচ্ছে অলরেডি তুমি অ্যাওয়্যার। তবে ঘুরে ফিরে প্রায় একই অর্থ, খুব বেশি একটা পার্থক্য যে আছে তা না। ঠিক আছে?